নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে জ্যোতিষ আলোচনায় বিষয়বস্তু হচ্ছে রাশি দৃষ্টি। এই রাশি দৃষ্টি বিষয়টি জৈমিনীয় সূত্রে এবং পরাশরীয় মত অনুসারে আজকের এই আলোচনা হবে। সেখানে একটি রাশির সঙ্গে আরেকটি রাশির সম্পর্ক কিভাবে হচ্ছে, কিভাবে করা যায়, সেটাই হচ্ছে আজকে এই ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। আমার শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়টি জানেন, আপনারা, আমি জানি, কিন্তু বেসিক্যালি যারা জানেন না তাদের জন্য বিষয়টি আমি বলবো ঠিকঠাক থাকবে। যারা জানেন তারা একবার ভিডিওটি দেখলে পরে যা জানেন তার সঙ্গে এটা মিলিয়ে নিতে পারবেন। এটা গেল আমার প্রাথমিক আপনাদের সঙ্গে আমার কথাবার্তা। এবার আমরা সাধারণত কি জানি? আমরা সাধারণত জানি যে 12টি যে রাশি আছে, সেই 12টি রাশিকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি: চর, স্থির এবং দত্তক, অর্থাৎ দ্বৈত স্বভাব। তাহলে চর রাশির মধ্যে 12টি রাশির মধ্যে যদি 12টি রাশিকে যদি আমরা 3টি পর্যায়ে ভাগ করি, তাহলে চর রাশির মধ্যে 4টি রাশি, স্থির রাশির মধ্যে 4টি রাশি এবং দত্তক বা দ্বৈত রাশির মধ্যে 4টি রাশি পড়বে। এটা স্বাভাবিক অঙ্কের হিসেবে। এবার চর রাশিগুলো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে মেষ, কর্কট, তুলা এবং মকর। এই 4টি রাশি হচ্ছে চর রাশির মধ্যে। স্থির রাশির মধ্যে বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। এবং দ্বৈত বা দত্তক রাশির মধ্যে অর্থাৎ দ্বি স্বভাবযুক্ত রাশির মধ্যে মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশি। এগুলো আপনারা সবাই কিন্তু জানেন, কিন্তু আমাদের আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক তৈরি হবে। সেটা হচ্ছে চর রাশি সঙ্গে কোন কোন রাশির কোন কোন জায়গায় তাদের মধ্যে এ হবে, সেটা হচ্ছে তৃতীয়, অষ্টম, একাদশ। স্থির রাশির জন্য তৃতীয়, ষষ্ঠ, নবম। দত্তক রাশির মধ্যে চতুর্থ, সপ্তম এবং দশম। তার মানে ধরুন, আমি একটা উদাহরণ এখানে ধরা গেল মেষ রাশি। তাহলে মেষ রাশি চর রাশি, সেই চর রাশি থেকে তৃতীয়, অষ্টম, একাদশ। তাহলে মেষের তৃতীয়, মেষের অষ্টম এবং মেষের একাদশ। এখানে মেষ রাশির থেকে দৃষ্টিগুলো হবে, এই নিয়মে যাবে। এখানে আরেকটি কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে যে রাশিতে যে যে গ্রহ অবস্থান করবে। ধরা গেল মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে, প্রত্যেকটা গ্রহর তো নিজস্ব দৃষ্টি আছে। সেটা ছাড়াও পরাশরীয় এবং জৈমিনীয় সূত্র অনুসারে দেখা গেল মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে। তাহলে রাশি অনুযায়ী তৃতীয়, অষ্টম এবং একাদশে যেমন রাশি থেকে রাশির দৃষ্টি হবে, তেমনি মেষ রাশিতে যে গ্রহ থাকবে, সে গ্রহ কিন্তু তৃতীয় রাশিতে, অষ্টম রাশিতে এবং একাদশ রাশিতে দৃষ্টি দেবে।
এবং সেই তৃতীয়, অষ্টম, একাদশ রাশিতে যে যে গ্রহ থাকবে, মেষ রাশির গ্রহের সঙ্গে তাদেরও সম্পর্ক তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে আলোচনার আজকের মূল বিষয়বস্তু। এবার অনেকে অনেক রকমের আপনাদের বোঝার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং আপনাদের নানা রকম প্রশ্ন থাকতে পারে। অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। এর সঙ্গে আজকের পরের এই এখন যেটা আলোচনা করব নেক্সট টপিকে, সেটা হচ্ছে গ্রহগুলো, কোন গ্রহগুলো পুরুষ এবং কোন গ্রহগুলো নারী সংযোগ। পুরুষ গ্রহগুলোর মধ্যে পড়ছে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং রাহু। রবি, মঙ্গল, বৃহস্পতি এবং রাহু এই গ্রহগুলোকে পুরুষ হিসেবে ধরা হয়। চন্দ্র, শুক্র, কেতু এদেরকে নারী হিসেবে ধরা হয়। বুধ এবং শনিকে নির্বীর্য কারক হিসেবে ধরা হয়, অর্থাৎ নপুংসক হিসেবে ধরা হয়। রবিচন্দ্র, বৃহস্পতি এদেরকে সত্যগুণী গ্রহ হিসেবে মানা হয়। বুধ, শুক্রকে রজগুণী এবং মঙ্গল, শনি, রাহু, কেতু এদেরকে তমগুণ হিসেবে বিবেচনা করা হয়। এই আলোচনার কারণ হচ্ছে এইটাই, পুরুষ, নারী এবং নপুংসক গ্রহ এবং সত্য, তমগুণ এবং রজগুণ গ্রহের বিচারের ক্ষেত্রে অনেক আমাদের সুবিধা করে দেয়। এর হায়ার স্টাডিজের ক্ষেত্রে, আপনাদের চিন্তাভাবনার ক্ষেত্রে এটা বিচারের ফল বিচারের জন্য অনেক সুদূর প্রসারী ভূমিকা কিন্তু এই জিনিসগুলো করে থাকে। যেমন আমি একটি উদাহরণ দিই, যেমন পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়ে থাকে। এবার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সে যদি পুরুষ সংযোগ গ্রহের মধ্যে পড়ে এবং সেই গ্রহ যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের লর্ডও যদি পুরুষ বাচক গ্রহ হয় বা পুরুষ সংযোগ গ্রহ হয়, মানে পুরুষ গ্রহ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি, আরও অনেক যদিও বিচার আছে, যে প্রাথমিকভাবে সেই জাতক বা জাতিকার পুত্র সন্তানের যোগ থাকা উচিত। তো এই কেন আলোচনা, তার একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করলাম। এটা গেল একদিক। তাহলে আজকে দুটো পার্টে কিন্তু আপনাদের সঙ্গে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি কেমন লাগলো জানি না আপনাদের, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, মতামত আপনাদের জানান এবং পারলে ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে অন্যান্যরাও ভিডিওটি দেখতে পায় বা তাদের দেখারও সুযোগ করে দেন। তো এখানেই রাখছি, সকলে ভালো থাকুন। নেক্সট দিন আবার আলোচনা করব অন্য বিষয় নিয়ে। হ্যাঁ, বলে দিই যে সরস্বতী পুজো এবং অন্যান্য কারণে আমি আজকে ভেবেছিলাম যে আপনাদের যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরটা একটু দেব, কিন্তু সেই চার্টগুলো আমি দেখে উঠতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তো আশা করি বৃহস্পতিবারের ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে দিতে পারলাম না, এটা আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে, কিন্তু একটুও সময় পাইনি। আপনাদের এই চার্টগুলো একটু দেখে আমাকে বিচার করবার মতো সময়টা আমার কাছে ছিল না। বৃহস্পতিবার আশা করি আপনারা পাবেন, এটা নিয়ে কোনো ভুল হবে না। বাংলাদেশ থেকেও একজন লিখেছেন অর্থ সংক্রান্ত ব্যাপারে, তার সম্বন্ধে কিছু বলার, আমিও এই বৃহস্পতিবারের ভিডিওতে এই বিষয়গুলোকে আমি বলে দেওয়ার চেষ্টা করব।